তিনি রচনা করেছেন ঋক প্রাতিশাখ্য। ঠিক আছে, এখন সেখানে কি বললাম, সেখানে অনেক ব্যাকরণমূলক তথ্য আছে। তার যে ব্যাকরণ তথ্য সেইগুলো আমরা পড়ব। দেখো, এই ঋক প্রাতিশাখ্যে মোট কটা, মানে ঋক প্রাতিশাখ্যের যে বিভাগ, সেই বিভাগগুলো সাধারণত, যেমন ধরো যে নাটকে কি হয়, নাটকে অঙ্ক নামে বলে না, অঙ্ক, নাটকে অঙ্ক নামে পরিচিত, মহাকাব্যে স্বর্গ নামে বলা হয়, সাহিত্য দর্পণে পরিচ্ছেদ, কাব্য প্রকাশে উল্লাস। তেমনি এখানে কি বলা হয়, এখানে সেগুলোকে বলা হয় পটল। ঠিক আছে, পটল। ঋক প্রাতিশাখ্যের যে বিভাগ সেগুলোকে বলা হয় পটল। তা ঋক প্রাতিশাখ্যে কতগুলো পটল আছে তা যদি আমরা দেখি, ঋক প্রাতিশাখ্যে মোট 16টা পটল আছে। তার মধ্যে আমাদের যে তথ্যগুলো প্রয়োজন সেটা হচ্ছে প্রথম পটল থেকে কিছু কিছু তথ্য আমাদেরকে দিয়েছে, কিছু কিছু, সব নয়। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্ক্রিন? না না, না, দেখা হ্যাঁ যাচ্ছে তো। দেখতে পাচ্ছি তো। শেয়ারই তো আছে স্ক্রিন। দেখা যাচ্ছে, আমার তো দেখা যায়। দেখো তুমি একটু। আমার এখান থেকে শেয়ার হচ্ছে তো, দেখো তুমি একটু ইয়ে করো, ঠিক করো, হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, আমি স্ক্রিনশট তুলে দিয়ে দিব। হুম দেখো, প্রথমে হচ্ছে যেটা আছে, প্রথমে এখানে আছে কি আছে প্রাতিশাখ্য, প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে যে সমানাক্ষর। প্রথম বিষয় সমানাক্ষর, সমানাক্ষরম। সূত্র কি, দেখো সূত্র হচ্ছে অষ্টৌ সমানাক্ষরাণ্যাদিতঃ। অষ্টৌ সমানাক্ষরাণ্যাদিতঃ, এটা সূত্র। ঠিক আছে, অষ্টৌ সমানাক্ষরাণ্যাদিতঃ। তা আমরা জানি যে পাণিনীয় যে ব্যাকরণ, সেই পাণিনীয় ব্যাকরণে তার যে কটা মাহেশ্বর সূত্র আছে জানা আছে তো? পাণিনীয় ব্যাকরণে কটা মাহেশ্বর সূত্র আছে? পাণিনীয় ব্যাকরণে মাহেশ্বর সূত্র কটা আছে আমি জিজ্ঞাসা করছি? 14। 14টি। 14টা। সেই 14টা যে মাহেশ্বর সূত্র আছে সেই অনুযায়ী বর্ণের ক্রমগুলো ধরা হয়। ঠিক আছে, মানে ওইগুলোকে বলা হয় যে অক্ষর সমন্বয়। মানে অ, ই, উ, মানে পাণিনীয় ব্যাকরণে যা সমস্ত কাজ হবে, পাণিনীয় ব্যাকরণে যা সমস্ত কাজ হবে, সমস্ত কাজই ওই ক্রমকে কেন্দ্র করে হবে। প্রত্যাহার বলো যা হবে ওই ক্রমকে, অ, ই, উ, রি, লি, এ, ও, ওই, ঔ, হয়বরট, লন, ইয়ম, অননম, ঝভই, ঘটধস, জব, গডদস, খফা, ছড়ত, চড়তব, কপয়, সাসার, হল, এই ক্রমকে অনুসরণ করা হবে। কিন্তু এই যে প্রাতিশাখ্য, এখানেও একটা অন্য ক্রম আছে, মানে ওইটা যেমন পাণিনীয় ক্রম, এখানে কিন্তু আর একটা অন্য ক্রম আছে। না, সেই ক্রমটা কি, সেই ক্রমটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। না, এখানে ক্রমটা হচ্ছে যে প্রাতিশাখ্য অনুসারে বর্ণমালার ক্রম কি হবে। এখানে আছে অ, রি, ই, উ, এ, ও, ওই, ঔ। তা হচ্ছে ক বর্গ, তারপরে চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, তারপরে প বর্গ,
এবং তারপরে ইয় ব ব র ল ইয় ব র ল ইয় ব না ইয় র ল ব, ঠিক এখানে এটা ক্রম ভুল আছে, মানে ইয় র তারপরে ইয় র ল ব, ইয় র ল ব, এটা ঠিক আছে। তারপরে হ স ইয় স, এটা হচ্ছে মূর্ধন্য স, তারপরে স, এইটা হচ্ছে ক্রম, এইটা হচ্ছে ক্রম, ঠিক আছে। মানে প্রাতিসাক্ষ্য অনুসারে বর্ণের ক্রম হচ্ছে এটা। তাহলে কি বললাম দেখো, পাণিনীয় ক্রমে কি ছিল, পাণিনীয় ক্রমে কিন্তু ভিন্ন ছিল এখান থেকে। পাণিনীয় ক্রম হচ্ছে কি, অ ই উন রিলিক এ ওং ওই ঔচ হ ইয় ব রট লন ইয় ম উ নম ঝভাই ঘ ঢ ধস জব গড দশ খ ফ ছ ঠ থ চ ট তব ক পয় স স সর হল। এইটা হচ্ছে পাণিনীয় ক্রম, কিন্তু এর থেকে যথেষ্টই ভিন্ন, এর থেকে যথেষ্ট ভিন্ন হচ্ছে প্রাতিসাক্ষ্য ক্রম। মানে দেখে নাও ব্যাপারগুলো কোথায় ভুল ইয়ে আছে। তাহলে এই যে সমানাক্ষর কোনগুলো বলেছে, সমানাক্ষর যদিও এগুলোর প্রয়োজন নেই, বলে দেখো যে অষ্টৌ সমানাক্ষরাণি আদিতঃ, অর্থাৎ আদিতঃ এখানে হচ্ছে পঞ্চমীর একবচন, বা এখানে পঞ্চমী অর্থে তসিল প্রত্যয়, মানে যে আদিতঃ, যে আদিতঃ এখানে হচ্ছে আদি শব্দের সঙ্গে তসিল প্রত্যয়, এবং তসিল প্রত্যয়ের অর্থ হলো পঞ্চমী বিভক্তির যা অর্থ সেটা। পঞ্চমী বিভক্তি কোন অর্থ হয়, অপাদান অর্থে হয়, তাহলে এখানে তসিল প্রত্যয়ের অর্থ কিন্তু অপাদান, মানে পঞ্চমী বিভক্তির অর্থে তসিল প্রত্যয় হয়েছে। তাহলে আদিতঃ মানে ওই যে ঋক্ প্রাতিসাক্ষ্য অনুসারে যে আমাদের বর্ণমালা, ঋক্ প্রাতিসাক্ষ্য অনুসারে যে বর্ণমালা, সেই বর্ণমালার আদিতঃ মানে প্রথম থেকে অষ্টৌ মানে 8টি হলো সমানাক্ষর। ঋক্ প্রাতিসাক্ষ্য অনুসারে কটা সমানাক্ষর না বলা হচ্ছে যে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ শোনা স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে কি বললাম দেখো, যে ঋক্ প্রাতিসাক্ষ্য অনুসারে যে বর্ণমালার ক্রম, সেই বর্ণমালার ক্রম যেরকম আছে সেখান থেকে প্রথম 8টা হচ্ছে সমানাক্ষর। তাহলে প্রথম 8টা কি কি? কোনগুলো? অ, রি, ই, উ, এ, ও, এখানে সমানাক্ষর বলতে এরকম হবে অ, আ, মানে অ এবং তার দীর্ঘ বর্ণ, রি, রি এবং দীর্ঘ রি, ই, ই, উ, উ, এইগুলো হচ্ছে সমানাক্ষর। ঠিক আছে, এইগুলো সমানাক্ষর। তাহলে প্রথম 8টা হচ্ছে সমানাক্ষর, মানে এখানে সমানাক্ষর তোমাকে অকারের যে দীর্ঘ বর্ণ আকার সেটাকেও কল্পনা করতে হবে। এইভাবে এখানে সমানাক্ষর কল্পনা করা হয়। দেখো বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বলছি স্যার, হ্যালো, হ্যাঁ বলো। বলছি এই যে ইয়েগুলো না কালারিং করবেন না, প্রিন্ট আউট করলে যেমন ঝাপসা ঝাপসা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বোঝা যায়,
ডার্ক আন্ডারলাইন করে দেন, কিন্তু কালার করলে না অসুবিধা হয়ে যায় প্রিন্ট আউট করলে। হুম ওকে। তাহলে কি বললাম, এটা হচ্ছে সমানাক্ষর। তাহলে সমানাক্ষরের ব্যাপারটা বোঝা গেল, 8টা সমানাক্ষর এবং সেইগুলো হচ্ছে কি কি সেগুলো বললাম। চলো নেক্সট, পরবর্তী কি বিষয় আছে? সমানাক্ষরের পরে আছে সন্ধি অক্ষর। পরবর্তী সূত্র, ততশ্চত্বারি সন্ধ্যক্ষরাণ্যুত্তরাণি। ততশ্চত্বারি সন্ধ্যক্ষরাণি উত্তরাণি। ঠিক আছে, কি বলছে? আচ্ছা, ওইখানে সূত্রার্থ লেখা হলো না, যে এখানে একটা সূত্রার্থ করি। প্রাতিসাক্ষ্য বর্ণমালার ক্রম অনুসারে প্রথম 8টি বর্ণ হলো সমানাক্ষর, বা প্রথম 8টি বর্ণের সমানাক্ষর সংজ্ঞা হয়ে থাকে। প্রথম 8টি বর্ণের সমানাক্ষর সংজ্ঞা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা হচ্ছে পরে দেখো সন্ধি অক্ষর। সন্ধি অক্ষর কি বলছে না, সন্ধি অক্ষর হচ্ছে ততশ্চত্বারি, ততশ্চত্বারি সন্ধ্যক্ষরাণি উত্তরাণি। ততঃ চ না ততঃ চত্বারি সন্ধ্যক্ষরাণি উত্তরাণি। এই হচ্ছে 4টে পদ, পদচ্ছেদ করলে 4টে পদ হবে। ততঃ চত্বারি সন্ধ্যক্ষরাণি উত্তরাণি, অর্থাৎ ততঃ মানে, ততঃ বলতে ওই যে ততঃ বলতে ততঃ বলতে ততঃ বলতে না ওই সমানাক্ষরের পরে, ততঃ মানে তারপর, ততঃ বলতে সমানাক্ষরের পরে। ঠিক আছে, উত্তরাণি চত্বারি, সমানাক্ষরের পরে উত্তরাণি চত্বারি, পরবর্তী 4টি বর্ণ। ঠিক আছে, পরবর্তী 4টি ব্র্যাকেটে বর্ণ বর্ণ কি হয়, সন্ধ্যক্ষরাণি। অর্থাৎ যেগুলো আমরা যে বর্ণগুলোকে আমরা সমানাক্ষর বলে বুঝলাম, যে 8টা বর্ণ, তার পরবর্তী যে 4টে বর্ণ, তার পরবর্তী 4টে বর্ণ, সেই 4টে বর্ণ হচ্ছে সন্ধি অক্ষর। সেই পরবর্তী 4টে বর্ণ কি? পরবর্তী কি সেগুলো না, এ, ও, ওই, ও, এই 4টে সন্ধি অক্ষর। ঠিক আছে, সন্ধি অক্ষর সময় 4টে। পরবর্তী কি আছে? পরবর্তী আছে ঘোষ, ঘোষ বর্ণ, মেবি অঘোষ না অঘোষ বর্ণ। অঘোষ, अन्त्याः सप्तः तेषाम् अघोषाः। এই যেখানে আছে অঘোষ বর্ণ, 4 নম্বর সূত্র, অঘোষ বর্ণ। সূত্র কি হচ্ছে, अन्त्याः सप्त
तेषाम् अघोषाः। अन्त्याः सप्त तेषाम् अघोषाः। অর্থাৎ পূর্ব প্রেক্ষাপট, অর্থাৎ এই সূত্রের পূর্বে আলোচনা হয়েছে উষ্ম বর্ণ বিষয়ে। এই সূত্রের পূর্বে আলোচনা হয়েছে উষ্ম বর্ণ বিষয়ে, ঠিক আছে। এখন সেখানে উষ্ম বর্ণ কোনগুলি বলতে গিয়ে প্রাতিসাক্ষ্যে বলা হয়েছে উষ্ম বর্ণ হলো কোনটা, 8টা হচ্ছে উষ্ম বর্ণ, 8টা উষ্ম বর্ণ হচ্ছে 8টা, ঠিক আছে না। কি কি 8টা উষ্ম বর্ণ হচ্ছে এইগুলো, যে হ, হ, তালবস্য, এগুলো না, দন্তস্ব, তা হচ্ছে বিসর্গ, তা হচ্ছে জিহ্বামূলীয়, উপধ্মানীয়, উপধ্মানীয় এবং অনুস্বার। এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে উষ্ম বর্ণ। প্রাতিসাক্ষ্য অনুসারে এইগুলো হচ্ছে উষ্ম বর্ণ, ঠিক আছে। হ, তারপর হচ্ছে স, স, বিসর্গ, জিহ্বামূলীয়, উপধ্মানীয় এবং অনুস্বার। এইটা হচ্ছে পূর্ব প্রেক্ষাপট, মানে এর পূর্ব প্রেক্ষাপটটা না জানলে তুমি এটা বুঝতে পারবে না। এখন বলছে যে যে তাহলে এখানে অঘোষ বর্ণ কোনগুলো না প্রশ্ন, তাহলে অঘোষ বর্ণ কোনগুলো, উত্তর দিচ্ছে তেষাম। अन्त्याः सप्त तेषाम् अघोषाः, মানে তেষাম, তেষাম মানে তেষাম, তেষাম উষ্ম বর্ণানাম, ওই যে উষ্ম বর্ণগুলি আছে তাদের মধ্যে, তেষাম উষ্ম বর্ণানাম, ঠিক আছে। ওই যে উষ্ম বর্ণ আছে ওই উষ্ম বর্ণগুলির মধ্যে, ঠিক আছে, ওই উষ্ম বর্ণগুলির মধ্যে অন্ত্যাহ সপ্ত, অন্তিম যে 7টা বর্ণ সেইগুলো হচ্ছে অঘোষ বর্ণ। তেষাম অন্ত্যাহ সপ্ত অঘোষাহ, যেগুলো উষ্ম বর্ণ বলে বলা হয়েছে, যে বর্ণগুলিকে উষ্ম বর্ণ বলা হয়েছে, সেই বর্ণগুলির মধ্যে যে অন্তিম 7টা বর্ণ সেইগুলো হচ্ছে অঘোষ বর্ণ। তাহলে অন্তিম 7টা বর্ণ কি কি, অন্তিম 7টা বর্ণ কি কি না, পূর্বসূত্রে যে বর্ণ গুলিকে অঘোষ বর্ণ হিসেবে বলা হয়েছে সেইগুলির মধ্যে অন্তিম 7টি বর্ণ হলো অঘোষ বর্ণ। অর্থাৎ প্রথমেরটা বাদ যাবে, স, 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 বিসর্গ, অনুস্বার, জিহ্বামূলীয় এবং উপধ্মানীয়, এইগুলো হচ্ছে 8টা, ঠিক আছে। দেখো বোঝা গেল, ক্লিয়ার, হ্যাঁ কি না, বোঝা গেছে, পূর্ব প্রেক্ষাপট সহ বোঝা গেছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বোঝা গেল পুরোটা? হ্যাঁ হ্যাঁ। চলো পরবর্তী।
আচ্ছা, পরে কি আছে? পরে আছে সূক্ষ্ম। আচ্ছা, তার মানে আর একটা অঘোষ বর্ণ হবে এখানে। এইগুলোকে অঘোষ বর্ণ বলে, ঠিক আছে? মানে অঘোষ বর্ণের সংজ্ঞা দুটো আছে। বর্গে বর্গে চ প্রথমা বঘোষৌ, বর্গে বর্গে চ প্রথম অঘোষৌ, এটা হচ্ছে সূত্র। সূত্রার্থ কি? বর্গে বর্গে মানে প্রত্যেকটা বর্গের, প্রতিটি বর্গের, ঠিক আছে, প্রথম যে দুই বর্ণ মানে ক খ, ক খ চ ছ, ঠিক আছে, ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এই যে প্রথম যে দুই বর্ণ, এইগুলো হচ্ছে অঘোষ বর্ণ। ঠিক আছে, কি বললাম? বর্গের যে প্রথম দুটি বর্ণ, অর্থাৎ প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলিও বা বর্ণগুলিরও অঘোষ সংজ্ঞা হয়ে থাকে আলোচ্যমান সূত্র অনুসারে। অঘোষ বর্ণের সমূহ কি হবে? ক খ চ ছ ত থ প ফ ট ঠ এবং হয়ে গেছে এইগুলো। তাহলে এইগুলো হচ্ছে অঘোষের মধ্যেই আসবে, মাথায় রাখবে। এইগুলো অঘোষের মধ্যে, তাহলে এইগুলো অঘোষের মধ্যেই আসবে, ঠিক আছে? তাহলে অঘোষ বর্ণ ওই দিকে হলো 7টা, এই দিকে হলো 10টা, মোট 17টা। অঘোষ বর্ণ ওই দিকে হলো 7টা, এই দিকে 10টা, মোট 17টা, ঠিক আছে? মাথায় রাখবে। পরবর্তী সূক্ষ্ম বর্ণ, পরবর্তী সূক্ষ্ম। সূক্ষ্ম বর্ণ কি না, সূক্ষ্ম বর্ণ কি না, সূত্রম হচ্ছে যুগ্ম সূক্ষ্মাণু, যুগ্ম সূক্ষ্মাণু। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে, পদচ্ছেদ দেওয়া দরকার নেই, পদচ্ছেদ সূত্রতেই করা আছে। সূত্রার্থ কি না, প্রতিটি বর্গের যুগ্ম বর্ণগুলির সূক্ষ্ম সংজ্ঞা হয়। প্রতিটি বর্গের যুগ্ম বর্ণগুলির সূক্ষ্ম সংজ্ঞা হয়। তা প্রতিটি বর্গ কি কি হবে? প্রতিটি বর্গ হচ্ছে ক চ ট ত প, প্রতিটি বর্গ। মানে যুগ্ম বর্ণ, মানে যুগ্ম মানে 2 আর 4, যুগ্ম বলতে কি মানে 2 আর 4। তাহলে প্রতিটি বর্গের যুগ্ম বর্ণ, যুগ্ম বলতে দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক আছে? যুগ্ম বলতে দ্বিতীয় ও চতুর্থ।
ঠিক আছে, দ্বিতীয় চতুর্থ বর্ণ। তো এখানে কি কি হবে, যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, তারপরে ঢ, ফ, ভ, আর কি আছে থ, ধ। এই বর্ণ এই বর্ণগুলির সূক্ষ্ম সংজ্ঞা হয়ে থাকে। পরবর্তী যুগ্ম সস্মান। পরবর্তী কি আছে, জম, জম রক্ত সংযোগ প্রগৃহ্য রিফিত। আরেকটা আছে, মাঝে একটা আছে স্বরভক্তি, স্বরভক্তির পরে বলছি জম। জম কোথায় আছে, রক্ত আছে না, রক্ত 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 রক্ত, হ্যাঁ রক্ত আছে। কি বলছে, রক্ত সঙ্গ নুনাসিকাহ, রক্ত সঙ্গ নুনাসিকাহ। অর্থাৎ কি বক্তব্য, যে অনুনাসিক পদচ্ছেদ রক্ত সংগ্রহ অনুনাসিকহ, রক্ত সংগ্রহ অনুনাসিকহ, ঠিক আছে। তা এর ইয়ে কি হবে, সূত্রার্থ কি হবে, অনুনাসিক বর্ণ গুলির রক্ত সংজ্ঞা হয়ে থাকে। অনুনাসিক যে বর্ণ, সে অনুনাসিক বর্ণগুলির রক্ত সংজ্ঞা হয়, ঠিক আছে। অনুনাসিক বর্ণ কোনগুলো এখন দেখতে হবে। এর পূর্বে মানে 2-3টে সূত্র পূর্বে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে অনুনাসিক কোন্ত্যহ। তাহলে এখন প্রশ্ন হবে কি, যে অনুনাসিক বর্ণগুলির রক্ত সংজ্ঞা হয়। এখন প্রশ্ন যে অনুনাসিক সংজ্ঞা কোন বর্ণ গুলির হয়, অনুনাসিকোন্ত্যহ, ঠিক আছে। অনুনাসিকোন্ত্যহ এই সূত্রানুসারে, এই সূত্রানুসারে বলছে অন্ত্যহ। অন্ত্য মানে, অন্ত্য মানে হচ্ছে যে প্রত্যেকটা বর্গের যে অন্তিম বর্ণ। অন্ত্যহ মিন্স, অন্ত্যহ মিন্স প্রত্যেকটা বর্গের অন্তিম বর্ণ, প্রতিটি বর্গের অন্তিম বর্ণের অনুনাসিক সংজ্ঞা হয়ে থাকে। প্রতিটি বর্গের যে অন্তিম বর্ণ, সেই অন্তিম বর্ণের অনুনাসিক সংজ্ঞা হয়ে থাকে। যেমন তাহলে কোন কোন বর্ণ, যেমন ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, অনুস্বার, এইগুলো, ঠিক আছে। অনুস্বার যদিও কোনো বর্ণের মধ্যে পড়ে না, তবু এটা অনুনাসিক। এখন এইগুলো হচ্ছে অনুনাসিক বর্ণ। তাহলে এই যে অনুনাসিক বর্ণ, এদের কি সংজ্ঞা হবে, এই যে অনুনাসিক বর্ণ এদের কি সংজ্ঞা হবে, এদের হবে রক্ত সংজ্ঞা। প্রাতিসাক্ষ্য অনুসারে এদের কি হবে, এদের হবে রক্ত সংজ্ঞা। ক্লিয়ার?
বোঝা গেল হ্যাঁ নাকি না? স্যার। প্রস্তুত সূত্রানুসারে উক্ত অনুনাসিক বর্ণগুলির স্যার অনুনাসিক বর্ণ উঙ হবে? হ্যাঁ, অন্তিম বর্ণ তো মোটা হবে না? আপনার তাহলে ওটা হ্যাঁ ক্যান্সেল ওইটাই করে দিন। লেখা নেই, ওটাই ভাবছিলাম। না, ও লিখেছিলেন, ক্যান্সেল হয়ে গেল মনে হলো। আচ্ছা, বুঝতে পেরেছি। হয়েছে। হ্যাঁ তাহলে এই বর্ণগুলির কি হবে? এই বর্ণগুলির অনুনাসিক সংজ্ঞা হয় প্রাতিসাক্ষ্য অনুসারে, এবং এই যেগুলো অনুনাসিক বর্ণ সেইগুলোর আবার হয় কি রক্ত সংজ্ঞা। ক্লিয়ার? সেইগুলোর হয় রক্ত সংজ্ঞা। সংযোগ, জম, সংযোগ, সংযোগ পেয়ে গেছি, সংযোগ আছে। পরবর্তী संयोगस्तु व्यंजन सन्निपातः सूत्र। संयोगस्तु व्यंजन सन्निपातः अर्थात संयोगस्तु व्यंजन सन्निपातः संयोग तु व्यंजन सन्निपातः। এটাকে যদি ভাঙা হয় যে সূত্রার্থ কি হবে, যে দুটি বর্ণের বা দুটি ব্যঞ্জন বর্ণের দুটি ব্যঞ্জন বর্ণ যদি অচ বর্ণের দ্বারা ব্যবহৃত না হয় তাহলে সেই ব্যঞ্জনগুলির সংযোগ সংজ্ঞা হয়। দুটি ব্যঞ্জন যদি অচ বর্ণের দ্বারা ব্যবহৃত না হয়, বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পেরে যাবে। দুটি ব্যঞ্জন যদি অচ বর্ণের দ্বারা ব্যবহৃত না হয় তখন সেই দুটি ব্যঞ্জন ব্যবহৃত মানে কি জানো? ব্যবহৃত মানে ব্যবধান যুক্ত। ব্যবহৃত মানে ব্যবধান যুক্ত। ধরো বললাম রাম, আমি এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি কি হবে? র আ ম অ। এখানে কটা ব্যঞ্জন আছে গো? এখানে কটা ব্যঞ্জন আছে দেখো, দেখে বলো তো। দুটো। দুটো। কি কি? র আর র ম। আর ম। র আর ম। আচ্ছা, এই যে র এবং ম, এই দুটো ব্যঞ্জন অচের দ্বারা ব্যবহৃত নাকি অব্যবহৃত? অচের দ্বারা ব্যবহৃত না অব্যবহৃত, কোনটা? ধরো অব্যবহৃত। বলছি ধরো, ধরো ধরো উর্মিলা দিদি এবং অয়ন্তিকা, এদের মাঝে ধরো সাগরিকা দাঁড়িয়ে আছে। তাহলে যে উর্মিলা এবং অয়ন্তিকা এই দুজন হচ্ছে সাগরিকার দ্বারা ব্যবধানযুক্ত মানে ব্যবহৃত।
ব্যবধান মানে কি, মানে মাঝে কেউ থাকবে। ব্যবধান যুক্ত মানে কি মাঝে কেউ থাকবে। বলে না ব্যবধান মানে বাধা। ধরো দুজন দুজনকে পছন্দ করে, মাঝে একজন বাধা এসে ঢুকে গেল, দূর ও আমার বাধা হয়ে দাঁড়িয়ে গেল, না হলে হয়েই যেত ব্যাপারটা। ঠিক আছে, এইরকম। তার মানে উর্মিলা এবং অয়ন্তিকা এই দুয়ের মাঝে বাধা হচ্ছে সাগরিকা, ও হচ্ছে ব্যবহৃত। সাগরিকা হচ্ছে ব্যবধান, মানে তার মানে অয়ন্তিকা এবং উর্মিলা ওরা হচ্ছে ব্যবহৃত। কার দ্বারা ব্যবহৃত? না ওই সাগরিকার দ্বারা ব্যবহৃত। ব্যবহৃত মানে ব্যবধান যুক্ত, মানে মাঝে বাধা আছে ওদের। তাহলে এখানে র এবং ম ব্যবহৃত না অব্যবহৃত, কোনটা? ব্যবহৃত তাহলে। ব্যবহৃত। বোঝা গেল ব্যাপারটা? সাগরিকা বোঝা হ্যাঁ। গেছে? হ্যাঁ স্যার। সাগরিকা। স্যার। মৌমিতা বোঝা গেছে? মৌমিতা, হ্যাঁ স্যার, বোঝা গেছে। এরকম কারোর মাঝে ব্যবধান হয় না, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি আমাকেই এরকম করে দিলেন। এরকম কোনো ব্যাপার না, এখানে সবাই ভালো খুব। তুমি চুপচাপ থাকো তাই স্যার এরম বলছে। কি কি দুটি ব্যঞ্জন যদি অচ বর্ণের দ্বারা ব্যবহৃত না হয়, তাহলে এই যে দুটি ব্যঞ্জন বর্ণ মানে র এবং ম, এরা তাহলে ব্যবহৃত না অব্যবহৃত? ব্যবহৃত। ব্যবহৃত। কিন্তু সংযোগ সংজ্ঞা তখনই হবে যখন ব্যবহৃত হবে না। এখানে র ও ম আ এই অচের দ্বারা ব্যবহৃত হওয়ায় র ও ময়ের সংযোগ সংজ্ঞা হবে না। ধরো বললাম মুক্তি, মুক্তি, ঠিক আছে? ম উ ক ত ই, এখানে অজবর্ণ কি কি আছে? অজবর্ণ কি কি আছে? সরি, ই আর উটা। হল বর্ণ কি কি আছে? হল বর্ণ মানে ব্যঞ্জন কি ম কি আছে? ব্যঞ্জন। কর্ত। ম কত। ম কত। আচ্ছা, এই ম এবং ক এর মধ্যে কি সংযোগ হবে, মানে সংযোগ সংজ্ঞা হবে এদের মধ্যে? না, হবে না। হবে না। হবে হবে না। না। কিন্তু যদি আমি ক এবং ত কে ধরি তাহলে হবে? হ্যাঁ, হ্যাঁ হবে। হবে। হ্যাঁ হবে। হুম, কেন হবে? কারণ এই যে ব্যঞ্জন দুটো, এদের মাঝে কোনো অচ দ্বারা ব্যবধান নেই, এদের মাঝে কোনো অচ দ্বারা ব্যবধান নেই, তাই এইগুলো হচ্ছে তাই ক এবং ত পরস্পর এদের মধ্যে সংযোগ সংজ্ঞা হবে। ওটাই বলি যে ব্যঞ্জন সন্নিপাতঃ। সন্নিপাতঃ মানে পরস্পর অচের ব্যবধান রহিত, অচ দ্বারা ব্যবধান রহিত, মানে সংযোগ সেই ব্যঞ্জনেরই হবে যে ব্যঞ্জনগুলো অচ দ্বারা ব্যবধান রহিত হবে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ। আরও যেমন যেমন যে হচ্ছে রক্ত, উদাহরণ 1, এখানে ক ও ত এর মধ্যে অচের দ্বারা ব্যবধান না থাকায় এখানে ক ও ত এর সংযোগ সংজ্ঞা হয়ে থাকে। 2, রক্ত, র অ ক ত অ, সেম, রক্ত। ঠিক আছে, এটা লেখা দরকার নেই। চলো পরবর্তী কি আছে? 7 হলো না? 8 হয়ে গেল, 8 হয়ে গেল বাবা। আচ্ছা, পরবর্তী কি আছে? সংযোগ রক্ত হয়ে গেছে প্রবৃজ্জ রিফিত।
প্রগৃহ্য এবং রিফিত এইগুলি এখানে পাওয়াটা মুশকিল। জম, জমটা পেয়েছি। কণ্ঠ্যো অকারः ইত্যেত আরভ্য यानि স্থানানি উক্তানি তত্রেষু স্থানেষু यमनं কর্তব্যে নাসিক্যস্তাবৎ सर्वेव यमः उक्ताः। नासिक्याः नासिक्यस्तावत् सर्वे यमः उक्ताः। अच्छा, नासिक বর্ণ কোনগুলো? নাসিক্যা, নাসিক্যম, জম বর্ণ। সূত্র কি? সূত্র হচ্ছে অত্র যমোপদেশঃ, যমোপদেশঃ, এটাই পদচ্ছেদ, এটাই আছে। এটা সমাসবদ্ধ পদ, যমোপদেশঃ সমাসবদ্ধ পদ, যমানম উপদেশঃ যমোপদেশঃ, ওটা পদ একটাই। সূত্রার্থ কি না, সূত্রার্থ হচ্ছে নাসিক্য বর্ণগুলির যম সংজ্ঞা হয়ে থাকে। নাসিক্য বর্ণ কোনগুলি? নাসিক্য বর্ণ কোনগুলি না, ওখানে বলা হচ্ছে নাসিক্য বর্ণ যে পূর্বে আছে নাসিক্য যমানুস্বরান, নাসিক্য, এর পূর্বে নাসিক্য বলে কিছু আছে না, এটাই। না, ওইটাই বলছে 48 সূত্রটা। তা নাসিক্য বর্ণ কোনগুলো না, নাসিক্য বর্ণ হচ্ছে যে এমনিতে কোনগুলো হয় নাসিক্য বর্ণ, মানে যেগুলো চন্দ্রবিন্দু যুক্ত, যেগুলো চন্দ্রবিন্দু যুক্ত বা অনুস্বার যুক্ত বর্ণ, সেইগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। যেগুলো চন্দ্রবিন্দু যুক্ত এবং যেগুলো অনুস্বার যুক্ত বর্ণ, সেইগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, এবং সেইগুলো হচ্ছে যম বর্ণ। মানে বিশেষত বলছি দেখো, যে নাসিক্য বর্ণ হচ্ছে চন্দ্রবিন্দু, যেমন চাঁদ, এখানে চন্দ্রবিন্দু থাকে, ঠিক আছে? তাহলে যেমন চাঁদ, এখানে যে চয়ে চিহ্নবিন্দু আকার, চয়ের পরে যে আকার, চয়ের পরে যে আকার যেটা চন্দ্রবিন্দু যুক্ত, ওটা নাসিক্য বর্ণ, ঠিক আছে? আর কি বলছে, অনুস্বরযুক্ত বর্ণ কংস, কংস, এখানে কয়ের পরে যে অকারটা আছে অনুস্বরযুক্ত, অংশ, কংস, অংশ, মাংস সবই হয় এগুলো, ঠিক আছে? অনুস্বরযুক্ত হলেই হবে। তাহলে এই অনুস্বরযুক্ত এবং যে চন্দ্রবিন্দু যুক্ত সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, আর এইগুলো হচ্ছে যম বর্ণ।
আসলে জমের একটা আলাদা সংজ্ঞা আছে, জমের একটা আলাদা সংজ্ঞা যেটা ইয়েতে আছে, ওই পাণিনীয় শিক্ষাতে আছে, যে কিরকম প্রত্যেকটি প্রত্যেকটি বর্গের প্রত্যেকটি বর্গের প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণ, দাঁড়াও এটা আমাকে একটু কি বলছে এটা, এর উদাহরণটা হচ্ছে জগ জগ জগমতুহু, জগমুহু। কি ছিল উদাহরণটা? কক্ষুহু, কক্ষুহু জগমতুহু, কক্ষুহু জগমতুহু, জগমতুহু, জগমুহু, এরকম। এবং এখানে এটাকে ভাঙলে হবে জ অ গ গ ম, এটা ঠিক আছে। তো এবার বলে দিই, প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণের পরে যদি পঞ্চম বর্ণ থাকে, সেই পঞ্চম বর্ণের পূর্ব বর্ণটি যদি দ্বিত্ব হয়, তাহলে সেই দ্বিত্বভূত বর্ণটির যম সংজ্ঞা হবে। দেখো, প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণ যদি যে কোনো একটি বর্ণের পরে যদি পঞ্চম বর্ণ থাকে, প্রথম কি বললাম, প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণের মধ্যে, দেখো বুঝে দেখো, প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণ মানে যে কোনো হতে পারে, ক খ গ ঘ চ ছ জ ঝ, যে কোনো হতে পারে। প্রথম 4টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণের পরে যদি পঞ্চম বর্ণ থাকে, যে কোনো একটি বর্ণ, গ মানে এখানে অ্যাকচুয়ালি স্বরূপটা ছিল এরকম, মানে জগমুহু, এটা যে স্বরূপটা, সেই জগমুহু থেকে জগমুহু মানে গয় গয় হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে জগমুহু, এরকম হয়েছে। তাহলে দেখো এটা ভাঙলে কি হবে না, জ অ গ মু, এটা ম ও। তাহলে প্রতিটি বর্গের প্রথম 4টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণের পরে যদি পঞ্চম বর্ণ থাকে, হ্যাঁ গকার, তারপরে পঞ্চম বর্ণ আছে মকার, সেই পঞ্চম বর্ণের পূর্ব বর্ণটি মানে ময়ের পূর্বে গটা যদি দ্বিত্ব হয়, তাহলে সেই দ্বিত্বভূত বর্ণটির যম সংজ্ঞা হবে। দ্বিত্বভূত বর্ণ মানে গকারটাই যেখানে যম সংজ্ঞা, এখানে গ হয়েছে, এবং এটা কি হবে, এটা চন্দ্রবিন্দু হবে, এটা চন্দ্রবিন্দু হয়ে যায়, মানে যেটা দ্বিত্ব হয় সেটা চন্দ্রবিন্দু হয়ে যায়, এবং তখন এর যম সংজ্ঞা হয়, এটার যম সংজ্ঞা হয়। এবং ওটাই এখানে বলছে, ওই ব্যাপারটা এখানে বললো, মানে প্রাতিসাখ্যের ভাষাতে বললো যে অনুস্বরযুক্ত বর্ণের যম সংজ্ঞা হয়, মানে অনুস্বরযুক্ত বর্ণের, অনুস্বর বা চন্দ্রবিন্দুযুক্ত বর্ণের নাসিক্য সংজ্ঞা হয়। কি বললাম, কোনগুলো নাসিক্য বর্ণ? নাসিক্য বর্ণ হচ্ছে অনুস্বরযুক্ত বর্ণ এবং চন্দ্রবিন্দুযুক্ত বর্ণ। নাসিক্য বর্ণ কোনগুলো? চন্দ্রবিন্দুযুক্ত বর্ণ এবং অনুস্বরযুক্ত বর্ণ, এইগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আর ওই যে নাসিক্য বর্ণ, সেইগুলোই হচ্ছে যম বর্ণ, মানে প্রাতিসাখ্য অনুসারে সেইগুলোই যম বর্ণ। দেখো বোঝা গেল?
বোঝা গেল ব্যাপারটা না বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হুম, তাহলে এইটা হচ্ছে জম। আর কি আছে? আর আছে প্রগৃহ্য এবং রিফিত। এইগুলো তো মনে হয় এখানে নেই। প্রগৃহ্য এবং রিফিত, আচ্ছা এই তিনটে থাক, ঠিক আছে। এই তিনটে আমি নেক্সট দিন কোনো